বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষা আজ থেকে আবার শুরু হয়েছে। একই সঙ্গে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত 16 জুলাই বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন করে পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও 3টি পার্বত্য জেলার 283টি কলেজের 99,688 জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতে পরীক্ষার্থীর সংখ্যা 70,974 জন। প্রায় এক দশকের অপেক্ষা, পরিকল্পনা আর প্রশাসনিক জটিলতার অবসান। অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের নির্মাণ কাজ। সরকারের প্রত্যাশা, এই শিল্পাঞ্চল হবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নেওয়ার অন্যতম ভিত্তি। এ সময় অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগে হবে বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। আব্দুল্লাহ আল মামুনের ক্যামেরায় প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সোমবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আনোয়ারায় গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন, রপ্তানি বৃদ্ধি এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী এবং চীনা প্রতিনিধিরা। China has been long-lasting friendship with Bangladesh since 1975. First the development partner, then the investment partner. Now you are the strategic partner of Bangladesh. The government of Bangladesh stands fully committed to ensuring the safety, stability and growth of your investments. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগই হবে বাংলাদেশের আগামী দিনের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই শিল্পাঞ্চল সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি। $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ। সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে, সম্পদ সৃষ্টি হবে এবং সম্পদের মাধ্যমে ট্যাক্সেশন বাড়বে। ট্যাক্সেশন বাড়লে দেশের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড করতে খুব সুযোগ হবে, সুবিধা হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে আনোয়ারার এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল শুধু চট্টগ্রাম নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্য হতে পারে নতুন সম্ভাবনার এক শক্তিশালী ভিত্তি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। সকাল 10:30টার দিকে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরটিবি কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে অথবা 2027 সালের শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। তথ্যের অবাধ প্রবাহে বস্তুনিষ্ঠ তথ্য আদান প্রদান আলাদা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় শীর্ষক সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রাতিষ্ঠানিক ভিত্তি না হলে জাতির মূল্য দিতে হবে। মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র, সমাজ ও দেশের প্রয়োজনে দায়িত্বশীল সাংবাদিকতাকে সজাগ রাখতে হবে।
এই মুহূর্তে সাংবাদিকতা পেশা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা নাহলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য, মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির প্রভাব পড়েছে দেশের ফিলিং স্টেশনগুলোতে। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে গাজীপুরের ফিলিং স্টেশনগুলো। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস, বিপাকে যাত্রী ও চালক। প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তীব্র সংকটে পড়েছে গাজীপুরের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে শত শত গাড়ি, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। প্রেশার কম, কি কারণে বলতে পারতেছি না, তো অনেক দীর্ঘ লাইন। এই যে আমরা 9টাতে বসে রয়েছি, সারাদিনে যে জমা 500 টাকা করতে দিব, এই যে সারাদিন আমরা 3 ঘন্টা হয়েছে লাইন টেলাইছি। দিনের বড় একটি সময় লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে কমে যাচ্ছে প্রতিদিনের আয়। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন সিএনজি চালিত গাড়ি ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকেরা। 2 কিলোমিটার যান তেলা আসছে এখানে পাম্পের এখানে, এখনো লাইনে দাঁড়ায় আছি, গ্যাস পাইতেছি না। আর কতটুকু কয় টাকা ঢুকে এটাও জানি না। 600 টাকা গ্যাস ঢুকে, এটা 300 টাকা গ্যাস ঢুকে। এই 300 টাকা গ্যাস কি আপনি চালাতে পারবেন রোডে গাড়ি? এদিকে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যার সমাধানে কাজ চলছে। সিএনজি চালক, প্রাইভেট কার চালক এরা অনেক বেশি ভোগান্তিতে পড়ছে। তারা ঘন্টার পর ঘন্টায় লাইনে থেকেও তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যত দ্রুত সম্ভব এই সংকট মোকাবেলা করার জন্য তারা কাজ করছে। অপরদিকে সংশ্লিষ্টদের দাবি, দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের। তা না হলে পরিবহন ব্যবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলবে। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। ঝালকাঠির নলছিটিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ 6 জন গুরুতর আহত হয়েছেন। সকালে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের উপজেলার রায়াপুর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান। যারা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদিন 20 টাকার প্রলোভন দেখিয়ে 9 বছর বয়সী এক কন্যা শিশুকে 3 দিন ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার টিয়াপাড়া ইউপির নাচনাপাড়া এলাকায় একটি কলোনিতে এই ঘটনা ঘটে। রোববার রাতে শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত সাইদুল ইসলাম পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুর অভিযোগ, প্রতিবেশী আন্টির স্বামী সাইদুল প্রথম দিন হাত ধরে টেনে নিয়ে তার সঙ্গে অনৈতিক কাজ করে। এরপরও একইভাবে আরও দুবার তাকে একটি ঘরের আড়ালে নিয়ে নির্যাতন করে ওই ব্যক্তি। তবে মা ঘরে মারধর করতে পারে এই ভয়ে কিছু বলতে পারেনি বলে জানায় শিশুটি। কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ওই শিশুর মা এবং শিশুটিকে থানায় নিয়ে আসা হয়। শিশুর মা অভিযোগ দিয়েছেন, অভিযুক্তকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। বোর্ডে টাহা দেয় পৃথিবীর, আমি আর একটা টাহা দিন, ডেলি 20 টাকা পাই কই
এবার আর মাইবুলের মারছে যে তুই টাহা পা কই হেবে ডরের সাথে কইছে যে এরম 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 হইছে। তারপরে মেয়েরে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, এরকম কয়দিন, কয় 3 দিন। আমি কই 3 দিন তোরে, 1 দিন ডাক দিয়েছে, 2 দিন ডাক দিয়েছে, 3 দিন ডাক দিয়েছে, তুই কেউ কম নাই কে? এরকমের এরকমের জানাজানি বাচ্চার লগে এরকমের করছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩,৯৫০ পিস ইয়াবা সহ সজীব মুন্সি নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভোরে পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের থানার পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল 7টার দিকে র্যাব 6 সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল থানার পাড়ায় সজীব মুন্সির নিজ বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সজীবের ঘরে তল্লাশি চালিয়ে ৩,৯৫০ পিস ইয়াবা, অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। র্যাব 6 জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের হামলায় বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তা সহ 5 জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বন বিভাগের কাছ থেকে 4 রাউন্ড তাজা কার্তুজ ছিনিয়ে নেয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে খুনিয়া পালং ইউনিয়নের পানেরছড়া রেঞ্জে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানোর সময় 70 থেকে 80 জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালী সাইদুল ইসলাম, মোহাম্মদ সাজিদ ও ইআরটি সদস্য মিজানুর রহমান আহত হন। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্তরিব রহমান পার্থ। দুপুরে তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নদী ভাঙ্গনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় ভাঙ্গন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে তিনি ভোলা সদরের আলীনগর ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা খাল খনন কাজ পরিদর্শন করেন। কাজ পেয়েছে, তারা ঠিক মতো কাজ করছে নাকি, এই জন্য আমি টিউনো সাহেবকে নিয়ে আসছি। এবং লোকাল যারা আছেন ওনাদের কি মত বা ওনারা কি মনে করছেন যে কাজ কতখানি আপ টু দ্য স্ট্যান্ডার্ড হয়েছে এটা দেখার জন্য। বাট এখানে কথা একদম সিম্পল, কাজ আমরা বা সরকার বা টিউনো যারা আছে আমরা বুঝে নেবো মানুষের কাছে, মানে যারা কন্ট্রাক্টর তাদের কাছ থেকে বুঝে নেবো। এবং সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে লোকাল মানুষকেও যাতে এটার সাথে আপনার সম্পৃক্ত করা যায়, বিকজ আফটার অল বেনিফিট তো ওনারাই পাবে। সাভারে নেশা সেবনকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। সোমবার ভোরে তেঁতুলছোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাঁকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মহিন মিয়া পেশায় একজন দুধ বিক্রেতা। স্থানীয়দের দাবি, নেশা নিয়ে বিরোধের জেরে 15 বছর বয়সী ছেলে জিসান তাকে মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জিসানকে আটক করা হয়েছে। মাদক চোরাচালান, সীমান্ত অপরাধ ও অনলাইন জুয়া দমনে সাতক্ষীরায় 1 সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনলাইন জুয়া ও আইন বিরোধী বিভিন্ন অনলাইন কার্যক্রমের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে আজকে আমাদের যে সোমবার, আজকের থেকেই আগামী রোববার পর্যন্ত 1 সপ্তাহ মাদক বিরোধী সপ্তাহ চলবে আমাদের এখানে। যেহেতু এখানে জড়তা আছে, এটা কাটানোর জন্য আমরা কিভাবে ফল ভালো পাই, এজন্য 1 সপ্তাহ আমাদের মাদক বিরোধী সপ্তাহ আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারের মাঝি মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিদেশি কসমেটিক্সের মোড়কে আমদানিকারকদের তথ্য সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না থাকায় 2টি প্রতিষ্ঠানকে মোট
10,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয় উদ্যোগে অভিযান পরিচালনা ও বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। একই অভিযানকে বিউটি ব্র্যান্ড নামের আরেকটি কসমেটিক্স প্রতিষ্ঠানে একই ধরনের অনিয়ম ধরা পড়ে। বিদেশি কসমেটিক্সের মোড়কে প্রয়োজনীয় তথ্য এমআরপি উল্লেখ না থাকায় দোকানটির ম্যানেজারকে শান্ত শিকদারকে 5,000 টাকা জরিমানা করা হয়। মেহেরপুর শহরের একটি মিষ্টান্ন ভাণ্ডারকে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাইসেন্স না থাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাবার সংরক্ষণে অনিয়মের দায়ে সোমবার এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, আগামী 30 আগস্টের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। আমরা আজকে সহযোগিতা যেটা তদন্ত করে দেখলাম যে এখানে আসলে ওনাদের ওনাদের কিছু লাইসেন্স জনিত সমস্যা আছে। ওনার কিছু লাইসেন্স অগ্রগত হয়েছে এবং ওনাকে আমরা সময় দিচ্ছি আগামী মাসের ভিতরে সমস্ত লাইসেন্সের আবেদন করে আমাদেরকে জানানোর জন্য উনি আমাদেরকে কথা দিয়েছে। টানা 1 সপ্তাহের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবানের কৃষকদের দুর্ভোগ কাটেনি। মাঠ জুড়ে এখন সবুজ ফসল নেই নতুন স্বপ্ন, আছে শুধু পচে যাওয়া চারা আর লোকসানের দীর্ঘশ্বাস। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 8,500 কৃষক। প্রতিনিধি মোহাম্মদ তৌহিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কৃষকের ক্ষেতে পচে যাওয়া চারা, কাদামাটিতে ঢেকে থাকা জমি আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ, এমন হৃদয় বিদারক চিত্র এখন ভেসে উঠেছে বান্দরবানের বন্যা কবলিত এলাকায়। বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষংছড়ি, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি, সবজি ক্ষেত ও ফলের বাগান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। টানা কয়েকদিন পানির নিচে তলিয়ে থাকায় আমনের ধানের বীজতলা, গ্রীষ্মকালীন শাকসবজি ও বিভিন্ন পাহাড়ি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় আমার 5খানে ফসল ক্ষয়ক্ষতি হয়েছে। আর কিচ্ছু বলতে শুধু মেডি পাতা কিছু নয়। আর খেতি হরলা খেতি, শশা খেতি, জিয়া খেতি, হড়ে খেতি, বাইগুন খেতি, বাইগুন গেই একটি মৌসুমের প্রায় পুরো সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার শত শত কৃষক। তাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় তার তুলনায় সরকারি সহায়তা যথেষ্ট নয়। ফলে ঋণ করে চাষাবাদ করা অনেক কৃষক দুর্যোগের পর পড়েছেন আরও গভীর আর্থিক সংকটে। কৃষি কাজগুলো করছি বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে। প্রায় 80 শতক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণ লস এবং 2 লক্ষ টাকার উপরে। এখন আমাদের কোনো সামর্থ্য নেই যে এই খেতি যে তুলবো। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় জেলার মোট 732.80 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন 8,000-এরও বেশি কৃষক। ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকার বেশি। সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে হর্টিকালচার সেন্টার এবং বিএডিসিতে আমরা জায়গা নির্ধারণ করেছি। আমাদের নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে আমরা দ্রুতগতিতে আমরা বীজতলা করে ফেলব এবং এটা পরবর্তীতে যারা আমন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, বীজতলা করতে পারে নাই বা বীজ নাই, তাদেরকে আমরা এটা দিতে চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, শুধু বীজ বা সার বিতরণই যথেষ্ট নয়, ক্ষতির পরিমাণ বিবেচনায় নিয়ে প্রয়োজন যথাযথ পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা। তা না হলে আগামী মৌসুমে নতুন করে চাষাবাদ শুরু করে ঘুরে দাঁড়ানো পাহাড়ি জনপদের কৃষকদের জন্য হয়ে পড়বে আরও কঠিন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। জামালপুরে গত কয়েক বছর ধরে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মরে গেছে হর্টিকালচার সেন্টারের 60 বছরের পূর্ণ প্রায় 150 মাতৃ লিচু গাছ। হুমকিতে রয়েছে অন্যান্য গাছের মাতৃবাগান। এতে চারা উৎপাদন ব্যাহত হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে সরকারের আর্থিক ক্ষতি ছাড়াও দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন পানি নিষ্কাশনে উদ্যোগ নেওয়া হচ্ছে। জামালপুর থেকে শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা।
এক সময় এই বাগানে ছিল চারা উৎপাদনের ব্যস্ততা, এখন সেখানে শুধুই নীরবতা। জলাবদ্ধতায় ধ্বংসের পথে জামালপুর হর্টিকালচার সেন্টারের কয়েক দশকের পুরনো লিচু মাতৃ বাগান। জামালপুর শহরের চন্দ্রা এলাকায় 25 একর জায়গা জুড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই হর্টিকালচার সেন্টার। গত 3 থেকে 4 বছর ধরে জলাবদ্ধতায় এখানকার প্রায় 10 একর জায়গা পানির নিচে। সঠিক নিষ্কাশন থাকতো তাহলে হয়তো গাছগুলোর এমন বিপর্যয় হতো না। জলবদ্ধতা হয়ে আক্রান্ত হয়ে মরে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিচু মাতৃ বাগান। চারা উৎপাদনের জন্য 139টি লিচু গাছের মধ্যে দীর্ঘ জলাবদ্ধতায় মারা গেছে 137টি। ফার্মে জলবদ্ধতা আমরা চলতে পারতেছি না। গত বছর হর্টিকালচার না হলে 100 লিচু গাছ মারা গেছে। জামালপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জানান, জলাবদ্ধতার কারণে মা বাগানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করে গেছেন, তারা পানি নিষ্কাশনে পরিকল্পনা নেবেন এই আশায় আছি। আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় তুলে ধরেছি। তারা এসে সরেজমিনে পরিদর্শন করে গেছেন এবং তাদের এই পরিদর্শন করে যাওয়ার পর তারা বলছেন যে তারা একটা পরিকল্পনা নেবেন। জামালপুর পৌরসভার কর্মকর্তা জানান, একটি ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে, আরও 3টি ড্রেন নির্মাণের প্রস্তাব রয়েছে। 3টা ড্রেন আমাদের প্রস্তাবনার মধ্যে আছে। জামালপুর পৌরসভায় এই টাকাটা ওনারা বরাদ্দ নিয়ে আসেন, তাহলে ওই 3টা কাজ করলে জামালপুর পৌরসভার কোনো একটা জায়গাও পানি আর থাকবে না। মানুষ জলাবদ্ধতার শিকার হলে প্রতিবাদ জানায়, কিন্তু নির্বাক গাছেরা যন্ত্রণা সইতে না পেরে নিজেদের বিসর্জন দেয়। এই ক্ষতি আর পূরণ করা সম্ভব না হলেও অবশিষ্ট গাছগুলো রক্ষায় এখনই উদ্যোগী হওয়ার দাবি সচেতন মহলের। তামান্না সাদিকা, মাই টিভি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কার্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। তিনি উপজেলা কার্যালয়ে পৌঁছলে বিভাগীয় কমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দলের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা চত্বরে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ একটি ব্যাগকে ঘিরে সৃষ্ট বোমা আতঙ্কের অবসান হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ঘিরে ফেলে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে তলব করে। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ইউনিটটি নিশ্চিত করে ব্যাগে কোনো বিস্ফোরক ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক নারী ও এক পুরুষ ব্যাগটি রেখে চলে যান। পরে ব্যাগ থেকে 2টি জাতীয় পরিচয়পত্র, একটি ড্রাইভিং লাইসেন্স, নারীদের পোশাক, একটি ভ্যানিটি ব্যাগ এবং কিস্তির বই উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত চলছে। গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রাম থেকে মাহমুদুল ইসলাম নোবেল নামে এক পুলিশ উপপরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএনে কর্মরত ছিলেন। সোমবার সকালে শ্বশুরবাড়ির পাশে একটি পুকুর পাড়ে তাকে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতদের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। হাওড়া অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। সোমবার সুনামগঞ্জ পিটিআইতে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী জানান, হাওড়া অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, নৌযান সুবিধা, পাঠদানের সময়সূচি পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চলমান স্কুল ফিডিং প্রকল্প জোরদার করা হয়েছে। পাশাপাশি খাবারের মান ও সরবরাহে অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ক্লাইমেট রিলেটেড যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য আমরা স্পেসিফিক সেপারেট প্ল্যানের ব্যবস্থা করতে কাজ করছি। যে যখন আমরা প্রকল্পটা শুরু করি স্কুল ফিডিং, তখন অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি ধরা পড়ছিল এবং ভুল ত্রুটি কিছু করাপ্ট প্র্যাকটিসেসও ছিল, যার জন্য আমরা নিয়মগুলো আরো অনেক শক্ত করে।
চট্টগ্রামে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নগরীর বদ্দারহাটে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সভাপতি আবিদ হোসাইন মানুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সৈয়দ মাহমুদ শাহেদুল্লাহ ও মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিমুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফিরোজ হায়দার খান। বক্তারা বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে ইট শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিভিন্ন নীতিগত বাস্তব সমস্যায় শিল্পটি সংকটের মুখে রয়েছে। পরিবেশের সংরক্ষণ নিশ্চিত করে শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কার্যকর সহযোগিতা প্রয়োজন। গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ YWCA রাইজ আপ প্রকল্প 5-এর আয়োজনে এই বাল্যবিবাহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ YWCA সাধারণ সম্পাদক মলি বালার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT শোভন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক লাক্সানা লাকি, YWCA এর সভানেত্রী মারিয়া হালদার, রাইজ আপ প্রকল্পের ইয়াং উইমেন লিড ক্রিস্টিনা দিয়া বালা ও ফিওনা এশা সরকার। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও এডিপির বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন, কৃষি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 5 আসনের বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে 2 লাখ টাকার শুভেচ্ছা অনুদান প্রদান এবং জেলা পরিষদের মাধ্যমে 10 লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। একই সঙ্গে প্রেস ক্লাবের জন্য প্রস্তাবিত জমি বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলেও জানান তিনি। দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। এর আগে তিনি প্রেস ক্লাবের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন এবং এর অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। সভার শুরুতে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক গোলজার হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা ফুল দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানান। কুষ্টিয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন উড়িয়ে ফিতা কেটে 7 দিনব্যাপী উক্ত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা সামাজিক বন বিভাগের সব বিভাগীয় কর্মকর্তা রেজাউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষে 30টি স্টল বসেছে। আগে ছিল গাছ লাগানো, এবারই প্রথম এটা গুরুত্ব দেওয়া হয়েছে শুধু লাগানো না, এটা বেড়ে ওঠা এবং টিকে থাকা। এই 3টে আইটেমের উপরেই আমরা প্রাধান্য দেওয়া হচ্ছে বর্তমান সরকার এবং আমরা এটা এনশিওর করতে চাচ্ছি। শুধুমাত্র গাছ লাগানো না, গাছ রক্ষণাবেক্ষণের যে আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। মানিকগঞ্জে অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণ এবং প্রবাসী কর্মী এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণে ওয়েজ আর্নার্স কল্যাণে বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে অর্ধদিনব্যাপী এই অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর প্রতিবন্ধী, অসুস্থ, মেধাবী প্রবাসী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি সহ নগদ 2 লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়। সেমিনারে প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ডক্টর ATM মাহবুবুল করিম এবং জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের বন্যা কবলিত অঞ্চলে কর্মরত জাতীয় ও স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর খুলশীতে কোডেকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোডেকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম। প্রধান আলোচক ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন। সভায় চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার
MRA সনদপ্রাপ্ত বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বিবেচনায় সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। মাদারীপুরে কাজ না করে পুরো প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনায় গণমাধ্যমে খবর প্রচারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। সদর উপজেলার খাগদি এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালকের কার্যালয়ে যান মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। এ সময় তিনি প্রতিষ্ঠানের নানা অনিয়ম নিয়ে কথা বলেন, যাচাই বাছাই করেন প্রয়োজনীয় নথিপত্র। শীঘ্রই 2024-25 অর্থ বছরের সরকারের দেয়া 6 লাখ টাকা বরাদ্দে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণ করতে নির্দেশনা প্রদান করেন তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উল্লাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।